শুক্রবার যথারীতি আপনাদের কাছে একটা নতুন ঘটনা নিয়ে উপস্থিত হলাম। আপনারা হয়তো অনেক দিন পরে আমার এই ঘটনাটা পাচ্ছেন, কারণ আমি বারবার বলছি আমার একটু শারীরিক অসুস্থতার জন্য আমি নিয়মিত আপনাদের কাছে আমার ঘটনা বলতে পারছি না। কিন্তু আজ শুক্রবার আমি ফিরে এলাম, না আমি আমার ঘটনা আজকে আপনাদের কাছে জানাই। কারণ বিশ্বাস করুন, অনেকগুলো ঘটনা যারা আমার শ্রোতা, আপনাদের মতো সাবস্ক্রাইবার অনেকে পাঠিয়েছে, তো তাদেরগুলো আমি বলে আগে শেষ করি, তারপর নিজের ঘটনা তো আমি বলবই। আজকে যে ঘটনাটা আমি বলবো সেই ঘটনাটি আমার এক খুব কাছের বন্ধু, তার হাজবেন্ড আমাকে জানিয়েছে। তার নাম সোমনাথ বাবু। তিনি বীরভূমের নিবাসী এবং সেখানকার আগেকার টাইমে তারা সেখানকার জমিদার ছিলেন। এখনও তাদের ওরকম বড় জমিদার বাড়ি আছে, পৈতৃক বাড়ি সব কিছু আছে, কিন্তু সবাই এখন বাইরে বাইরে থাকে। তাদের বাড়িতে দুর্গা পুজো এবং লক্ষ্মী পুজো যখন হয় তারা প্রত্যেকে সেই বাড়িতে গিয়ে উপস্থিত হয় এবং তাদের বাড়িতে প্রাচীন বিশাল বড় মন্দির আছে। তিনি আমাকে অনেকগুলো ছবি পাঠিয়েছিলেন। আমি থাম্বনেলে যে এই বাড়ির ছবিটা দিয়েছি সেটা ওদেরই নিজস্ব বাড়ির ছবি। সোমনাথ বাবু আমাকে যখন ভায়া মোবাইলে ফোনে যখন উনি কথা আমাকে এই ঘটনাটা বলছেন, আমি একটু বিস্মিত হয়েছিলাম। কেন জানি, অনেক ঘটনাই তো আমি আপনাদের কাছে বলেছি, আপনাদের ভালো লেগেছে, আপনারা কমেন্টস করেছেন, কিন্তু এই ঘটনাটা আমাকেও কিছুটা নাড়িয়ে দিয়েছে। কারণ আপনারা যখন বলবো আপনারা বুঝতে পারবেন। এই ঘটনাটি একটা বাচ্চা মেয়ে সেখান থেকে বড় হওয়া পর্যন্ত এক আত্মা তার সাথে থেকে গেছে। আমি জানেন, ঘটনাটা শোনার পর আমার নিজের যেটুকু জ্ঞান বুদ্ধি আছে এবং কিছু মানুষের সাহায্য নিয়ে আমি জানতে চাইলাম কি ইজ ইট পসিবল, এটা কি হয়, একটা আত্মা এতদিন টানা থেকে যায়। তখন শুনলাম যে আত্মা শান্তি পায় না, যে আত্মার মুক্তি পায় না, যে অপমৃত্যুতে যেসব আত্মা চারিদিকে ঘুরে বেড়ায়, তারাই সত্যিকারে চারিদিকে ঘুরে বেড়ায়, তাদের কোনো ঠিক ঠিকানা হয় না। এবং যে আত্মা শান্তি পায় সে আবার পরলোক, যা যা ঘটনা ঈশ্বর তাকে যেভাবে যেখানে পাঠাবেন বা সে শান্তি পেয়ে স্বর্গরাজ্যেতে যাবে, সেটা তাদের ঘটনা। কিন্তু বিশ্বাস করুন, এই ঘটনাটা শুনে আপনারাও একটু বিস্মিত হবেন, কিন্তু এখানে তো আমি বানিয়ে কিছু অ্যাড করতে পারবো না, কারণ তিনি শুনবেন এবং আমি সত্য ঘটনা ছাড়া কোনো দিন এখানে কোনো অসত্য ঘটনা আপনাদের কাছে বলিনি, কোনো বানিয়ে কোনো ঘটনা বলিনি। তাই বিশাল বিশাল ঘটনা আপনাদের কাছে আমি প্রেজেন্ট করতে পারছি না, যে এত ভয়, এদিকে চলে গেল, ওদিকে চলে গেল, পিছে চলে গেল, এদিক দিয়ে নামছি এসে সামনে দাঁড়িয়ে পড়লো, ওগুলো তো আমি বলতে পারছি না। কারণ আমি প্রথমেই বলেছি এটা রিয়েল হরর স্টোরি, এর মধ্যে কোনো একটা শব্দ বানানো নেই। তাই আজকের ঘটনাটায় আসা যাক, ভালো লাগবে। সোমনাথ বাবু জানালেন যখন তার 10 বছর বয়স, তখন তারা ওই গ্রামের বাড়িতেই থাকতো, বীরভূমের ওই জমিদার বাড়িতে। বিশাল বাড়ি, তার ঘরের রুমের শেষ ছিল না। কিন্তু ওই বাড়িতে তিনি একা থাকতেন না, তারা একা থাকতেন না, কারণ তাদের জয়েন্ট ফ্যামিলি। তার দাদু ভাই, তাদের বাচ্চারা, আরেকটা ঠাকুরদা, তাদের বাচ্চারা, এবং আরেকটা ঠাকুরদা, তাদের বাচ্চারা, মানে 3টে ঠাকুরদা থাকতেন। এবং তাদের ছেলেমেয়েরা, ওদের ছেলেমেয়েরা, তাদের ছেলেমেয়েরা, আর বিশাল বারান্দা।
তার চারপাশ দিয়ে ঘরগুলো, আর তার থেকেও সুন্দর এবং বিশাল বড় ঠাকুর মন্দির ছিল তাদের বাড়ির পিছনে। আর ওই ঘরের মধ্যেখানে যে বারান্দা, সেই বারান্দার মধ্যেই তাদের ছিল ধানের গোলা, বিশাল ধানের গোলা, আর উপরটা ছিল টিন দিয়ে ঢাকা, অনেকটা টুপির মতো এরকম এরকম করা টিনের, আর বাদ বাকি সব ধান দিয়েই, ধানের শীষ থাকে না, ধানের যে খড়গুলো থাকে না, ওই খড় দিয়েই বোনা চাটাই দিয়ে করে ওর ভেতরে ধানের গোলা তৈরি করেছিল, বিশাল গোলা। কেন গোলার উচ্চারণ করলাম বললাম আপনাদের, তাহলে ঘটনাটা ভালো করে শুনুন। এই সোমনাথ বাবু আর তার মা, তখন তার 10 বছর বয়স, তার মা এবং আরেক জ্যাঠার ছেলে আর তার মামার মেয়ে তাদের বাড়িতেই থেকে পড়াশোনা করত। তার মামার মেয়ে সবাই মিলে রাত 9:30টার সময় ঘাটে যায়, পুকুরটা তাদের বাড়ির পাশে। আর একটা কথা বলতেই ভুলে গেছি, তখন কোনো কারেন্ট ছিল না ওদের বাড়িতে, তারা জমিদার, কিন্তু সে সময় কোনো কারেন্ট ছিল না। সবার বাড়িতে হ্যাজাক ছিল, হ্যারিকেন ছিল, এবং ছোট ছোট লম্ফ নিয়ে ওরা কাজকর্ম করত। তা মা একটা লম্ফ নিয়ে তাদের নিয়ে ঘাটে গেছে, গিয়ে জল ভরে সবাই ছোট ছোট বালতিতে, আর ওর মা এক বড় বালতি জল নিয়ে তারা দোতলার ছাদে ওঠে, কারণ ওখানে উঠে তারা গা ঠা ধুয়ে একটু হাওয়া ঠাওয়া খেয়ে তারপর শুতে যায়। সেরকমই তারা জল ভরে উপরের ছাদে গেছে, উপরে ছাদে গিয়ে গা হাত পা ধুয়ে এবার যে যার মতো ছাদে বসেছে, এবং সোমনাথ বাবু এবং তার মামাতো বোন আর তার আরেক ভাই, তারা সামনে এসে দাঁড়িয়েছে, তার পিছু পিছু তার মাও এসে দাঁড়িয়ে সামনে দেখছে, চাঁদনি রাত। এরকম সময় ওরা হঠাৎ দেখে যে জ্যাঠার জেঠিমা কিছুদিন আগে মারা গেছেন, জাস্ট 1.5 থেকে 2 মাস হয়েছে মারা গেছেন। সে জেঠিমা উড়ে উড়ে তাদের ছাদের কাছে এলেন, আর সবচেয়ে আশ্চর্যকর যে ঘটনাটা তিনি বারবার বলছিলেন, ওই চাঁদনি রাতের আলোতে তার মাথায় এখান থেকে এই অবধি চওড়া লাল টুকটুকে সিঁদুর, সেই সিঁদুরটা যেন দূর থেকে চমকাচ্ছে, এখান থেকে এত দূর অবধি সিঁদুর লাল হয়ে আছে। উনি ঢেলেন ওদের সামনে, উড়ে এসে ওদের সামনে থেকে গিয়ে ওই গোলা, যার উপরে টিনের ছাউনি দেওয়া, তার উপরে গিয়ে তিনি বসলেন, এবং বসে একটা পা এরম করে একটা পায়ের হাতটা পায়ের উপরে দিয়ে তিনি ওদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। কারণ আমি বললাম না, তার যে ভাই, জ্যাঠার যে ছেলে, তাদের পাশে দাঁড়িয়ে আছে, তিনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। ওরা 3 জনে ভয়ে কাঁপতে থাকে, এবং তারা যে লোহার বালতিটা নিয়ে জল নিয়ে এসছিল, সেই বালতিটা তার মা বলে দৌড়ে চেপে ধর, কারণ গ্রাম গায়ে অনেকে বিশ্বাস করে লোহা বা কোনো ধাতু ছুলে কোনো আত্মা তাদের কাছে আসতে পারে না। ওর মা বলে দৌড়ে লোহার বালতিটা ধর। ওরা ভাই বোনেরা গিয়ে লোহার বালতিটা শক্ত করে ধরে, এবং যখন তারা আবার তাকায়, তখন তারা কাউকে আর ওই টিনের গোলার উপরে দেখতে পায় না। এই সময় তারা চিৎকার চেঁচামেচি করতে থাকে, এবং বাড়ির বড়রা এসে বলে কি হয়েছিল, বলল এরকম ব্যাপার, বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি ভেতরে চলো, কি না কি দেখেছ। সোমনাথ বাবু বললেন এখন হলে হয়তো খুব ভয় পেতাম, কিন্তু সেই সময় গ্রামগঞ্জে আমরা এখানে ওখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি, দৌড়ে বেড়াচ্ছি, লাইট নেই, হয়তো ভয় লেগেছিল, কিন্তু 2-1 দিনের মধ্যে সে ভয় কেটে গেছে।
আবার একদিন সোমনাথ বাবু এবং জ্যাঠার ছেলে ওরা দুজনে একতলায় বসে অন্ধকার, তখন রাতে বেলা, লুডো খেলছিল। আবার তারা দেখে সেই চালের গোলার উপরে সেই মূর্তি বসে, সেই জেঠিমা বসে লাল সিঁদুর এখান থেকে এদিক তাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়েই আছে, ঘাড় কাত করে। ওরা ফেলে দিয়ে তার সন্তানও, সেও তো জানে আমার মা মারা গেছে, তারা দৌড়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ে। তারপরে আর তারা কিছু দেখে না। অনেক দিন কেটে যায়, তারা বড়ও হয়েছে অনেক। সোমনাথ বাবু এবং তার ভাই অনেক বড় এখন, এবং তাদের যে মামার মেয়ে সেও অনেক বড় হয়েছে, এমনকি তার বিয়ের কথাবার্তাও চলছে। এরকম সময় একদিন সোমনাথ বাবুর মা শুয়ে আছেন রাতে বেলা, আর এই ঘুমের স্বপ্ন সেরকম নয়, অনেক স্বপ্ন আছে দেখবেন, মনে হলে রাতে এটা তো স্বপ্ন না, এটা তো এক্ষুনি ঘটলো, এটা তো হয়েছে, এটা যেন কোথাও দেখেছি, এরকম হয় তো। ঠিক ওনারও সেরকম মনে হয়েছিল। তিনি চোখ বন্ধ করে শুয়ে আছেন এবং ঘুমের মধ্যে উনি দেখলেন সেই জেঠিমা, ওনার যা, ওনার দিকে তাকিয়ে বলল, তোকে একটা কথা বলি শোন, তোর যে ভাইয়ের মেয়ে তোর কাছে থাকে না, তার সঙ্গে তুই আমার ছেলের বিয়ে দে। ওকে আমার ছোটবেলা থেকে না খুব পছন্দ, আর ও যদি আমার বাড়িতে আসে আমার ছেলেটাও ভালো থাকবে রে, আর আমার স্বামীটাও ভালো থাকবে, ওর সঙ্গে বিয়ে দিস। হ্যাঁ, আমি তোকে বলে গেলাম। তৎক্ষণাৎ তার ঘুম ভেঙে গেল এবং তিনি লাফিয়ে উঠলেন, ভালো করে চারিদিক দেখলেন, বলল না তো, তাহলে বোধহয় স্বপ্নে ভয় পেয়েছি। তিনি যে স্বপ্নটা দেখেছেন সকাল থেকে না তার নামমাত্র তিনি করলেন না, এ বিষয়ে কোনো চিন্তাও করলেন না। এদিকে 2-4 জন সম্বন্ধ আসছে মেয়ের জন্য, কারণ তার সোমনাথ বাবুর মায়ের ভাই বলেই দিয়েছিল, তোরা ব্যবস্থা কর, আমি তোরা যে ছেলে দেখবি তাকেই আমি সহমত জানাবো। তাই সম্বন্ধ আসছে, কিন্তু মেয়ের সেরকম পছন্দ না। এই করতে করতে একদিন সোমনাথ বাবুর মা ঘাটে গেছেন জল নিতে, একটা লম্ফ হাতে। জলে জাস্ট নামিয়েছেন বালতিটা, তিনি দেখছেন তার পাশে একটা ছায়া। অনেক সময় আমরা দেখি না যে মরুভূমিতে বলে যে একটা হয়, এই ওটাকে কি বলে, মনে হয় দূর থেকে যে জল আছে, আবার দেখো এরম এরম নড়ছে, গিয়ে দেখলো না কোনো জল নেই, কিছু নেই, পুরোটা খাকা করছে। এটা একটা লাইটের খেলা। ঠিক সেরকমই একটা ঢেউয়ের মতো কিছু তার পাশে, না আছে তার পা, না আছে তার হাত, কিছু না, একটা ছায়া এরকম 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 নড়ছে, আর তাতে সেই এক ভয়ঙ্কর মার্কা সিঁদুর এখান থেকে এই অবধি, এবং জেঠিমার মুখ। তাকে বলছে, কিরে, তোকে আমি বলেছি না যে তোর ভাইয়ের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিবি, তুই কেন শুনছিস না? তোর কোনটি বড় ক্ষতি হবে আমি বলে দিলাম। ও কি বলে দিল, তার সোমনাথ বাবুর মায়েরও কান অবধি যায়নি, উনি ওখানেই ধরাস করে পড়ে যান, এবং বালতির এবং ওই আওয়াজ শুনে সবাই আসে ধরে,
এবং তাকে ধরে ভেতরে নিয়ে যায় এবং বলে রাতেবেলা একা বেরিও না। সোমনাথ বাবুর মা এবার নড়ে চড়ে বসেন। তিনি তার ভাইয়ের মেয়েকে ডাকেন এবং বলেন, দেখ, তোরা তো ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছিস। আমার বারবার আমার যা আমাকে দেখা দিচ্ছে স্বপ্নে, বলছে যে তুই যেন ওকে বিয়ে করিস। ও তো এখন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করছে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করছে। ভবিষ্যৎ তো খুব ভালো, বাইরে চলেও যাবে, তুই ওর সঙ্গে সংসার বাঁধলে আমার মনে হয় না কোনো ক্ষতি হবে। সে তৎক্ষণাৎ বলে, সেই মেয়ে, যে না, আমি এরকম গ্রামের ছেলেকে বিয়ে করব না। আর আমরা একসঙ্গে বড় হয়েছি, তুমি কি বলো পিসি, আমি কখনো বিয়ে করব না, তুমি ওসব মাথায় এনো না। আর আমি কোনো গ্রামের ছেলেকে বিয়ে করে এই গ্রামের মধ্যে পড়ে থাকবো না। ঠিক আছে, যা ইচ্ছে তাই কর, আমার বলার কথা ছিল, আমি বললাম। একদিন রাতে বেলা তারা দুই ভাই এবং ও মিলে ছাদে গেছে, তার মামার মেয়ে, ওরা ছাদে গেছে। ছাদে গিয়ে গল্প টল্প করছে, কি যেন হয়েছে, সোমনাথ বাবু আর তার জ্যাঠার ছেলে নিচে এসছে কোনো একটা কারণে, আর ও ছাদে ছিল। ওর মাথা থেকে তখন সব কিছু চলে গেছে। ও লম্ফ জ্বলছিল, এটা নিয়ে ও বসেছিল যে ওরা তো এক্ষুনি উপরে আসবে। ওরা আসার আগে তার জেঠিমার ছায়ামূর্তি তার পাশে আসে, যেরকমভাবে তার মাকে দেখা দিয়েছিল, ছায়া নড়ছে এরকম করে, এবং তাতে হাত পা নেই, খালি একটা বডি স্ট্রাকচার, এবং সেটা থেকে সে কথা বলছে। ঠিক ওর থেকে একটু দুহাত দূরে দাঁড়িয়ে ওকেও এই কথা বলছে যে মা, তুই আমার ছেলেকে বিয়ে কর, তুই অনেক ভালো থাকবি এবং আমার সংসারটাও বাঁচবে, তুই ওকে বিয়ে কর। ও বোধহয় কথাটা পুরো শুনেছিল কিনা জানি না। ও ছাদের যেখানে দাঁড়িয়েছিল, ব্যালকনিতে দেখছিল নিচে যে ওরা আসছে কিনা, ও আবার ওখান থেকে নিচে পড়ে যায়। আবার আওয়াজে তারা ছুটে, নিচে মানে ছাদে পড়ে যায়, যেখানে দাঁড়িয়েছিল সেখানে। তারা ছুটে আসে এবং বলে, তুই আমাদের সঙ্গে নিচে আসিস নি কেন? ও বলল, আমি ভাবলাম তোরা আসবি। তখন সে বলে, পিসি, সে ছায়ামূর্তি আমার কাছে এসেছিল, সে আমাকে বলল যে আমি যেন তোকে বিবাহ করি। পিসি, এর থেকে বেটার আমি বাড়ি চলে যাই। মেয়েটার 2-3 দিন জ্বর ছিল, জানি না জ্বর থেকে ওঠার পরেই নাকি সে এই বিয়েতে সহমত জানায় যে হ্যাঁ, আমি বিয়ে করব। এর উত্তর আজ পর্যন্ত কেউ জানে না, সোমনাথ বাবুও জানেন না, মানে এর কোনো উত্তর সে দেয়নি। সে খালি 2 দিনের জ্বর থেকে উঠেই সে বলে, হ্যাঁ, আমি রাজি আছি, আমি ওকে বিয়ে করব। সোমনাথ বাবু বলেন যে বিশ্বাস করুন, তারপর থেকে তার জেঠিমাকে আর কোনোদিন দেখা যায়নি, না বিয়ের আগে না বিয়ের পরে। এবং সত্যি সোমনাথ বাবুর জ্যাঠা ছেলের সঙ্গে তার বিবাহ হয় এবং তারা এখনো প্রতিবারই যখন বাড়িতে উৎসব হয় তারা আসে। তারা এখন আর সেই বাড়িতে থাকে না, বাইরে থাকে, কিন্তু তারা আসে। কিন্তু প্রশ্ন এটাই, সেই মূর্তি, ছায়া মূর্তি, সেই আত্মা বারবার তাদের দেখা দিয়েছিল তার ছেলের জন্য এবং তার স্বামীর জন্য। তাদের কাছে আকুতি মিনতি করেছে যে ওই মেয়েটাকে আমাদের সংসারে দাও, তাহলে সংসারটা টিকে যাবে। এবং তিনি সেটাই পেলেন। তারপর আর তাকে দেখা গেল না কেন?
হয়তো এরপর তার আত্মার কোনো শান্তি পেয়েছিল। আত্মাটা ঘুরে বেড়াচ্ছিল যে তার ছেলের আর তার স্বামীর কি হবে, কে তাদের দেখবে। কিন্তু যখন তার বিবাহর কথা তারা জানতে পারল, তিনি জানতে পারলেন, তার জেঠিমা, তারপর থেকে আর তাকে কোনো দিনও বাড়িতে দেখা যায়নি। মনে হয় তার আত্মা নিশ্চয়ই শান্তি পেয়েছিল। এরকম কত আশ্চর্য ঘটনা আমাদের মধ্যে দিনরাত ঘটে চলেছে। কিছুর ঘটনা আমরা জানতে পারি এবং কিছু জানতে পারি না। জানাবেন আজকের ঘটনাটা আপনাদের কেমন লাগলো, এবং গল্প পাঠান। অনেকগুলো গল্প জমে আছে, এখনো বলা হয়নি। গল্প পাঠান, আপনাদের ঘটনা, সত্য ঘটনা পাঠান, যেটা আমি আপনাদের শোনাতে পারি। এবং আশা করি সোমনাথ বাবু আমি ঠিকঠাক বলতে পেরেছি। আর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ঘটনা আমাকে বলার জন্য। সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে, তাতে আমার উৎসাহ আরও বাড়বে এবং আমার যে নতুন নতুন ঘটনাগুলো আপনারাও শুনতে পারবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামী বুধবার সোমবার দেখা হচ্ছে। নমস্কার।